প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সালেহা খানম, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা জানো যে কোভিড-19-এর কারণে আমাদের শ্রেণী অধ্যাপনার কাজ বন্ধ হয়েছে, কিন্তু আমাদের স্কুলের বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এটি ধারাবাহিকতায় আজকে আমি দশম শ্রেণীর নবম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকে তোমাদের যে পাঠ্য যে বইটি আছে বইটি হাতে নাও। আসো আমরা আলোচনায় ফিরে যাই। আমরা প্রথমে আলোচনা করব নবম অধ্যায়। নবম অধ্যায় বিপণন মার্কেটিং। আমরা সবাই কিন্তু মার্কেটিং কথার সাথে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু পরিচিত। এখন আমরা আসলে মার্কেটিং জিনিসটা কি, এটা আমরা আসলে একটু প্রথমে জানি। আর এই অধ্যায়টা শেষে আমরা কি কি জানবো, এটা কিন্তু আমাদের পাঠ্য বইটার মধ্যে কিন্তু দেওয়া আছে। বিপণনের ধারণা বর্ণনা করতে পারবো, বিপণনের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো, বন্টন প্রণালীর ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবো, বিভিন্ন পণ্যের বিপণন পদ্ধতি বর্ণনা করতে পারবো, বিজ্ঞাপনের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, বিজ্ঞাপনের মাধ্যমগুলোর নাম বলতে পারবো ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো। আর বিক্রয়গত ধারণা ও আদর্শ বিক্রয় গুণাবলী কিন্তু আমরা বর্ণনা করতে পারবো। প্রত্যেকে মনোযোগ দাও। আজ আমরা প্রথমে আলোচনা করি বিপণনের ধারণা। বিপণন জিনিসটা আসলে কি? সাধারণ অর্থে পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে কিন্তু বিপণন বলে, কিন্তু বিপণনের কথাটির অর্থ কিন্তু আরও ব্যাপক। যেমন পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার পর্যন্ত সকল কাজকে কিন্তু বিপণন বা বাজারজাতকরণ বলে। অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, পর্যায়িতকরণ, প্রমিতিকরণ যাবতীয় কাজের সমষ্টি হচ্ছে বিপণন। তাহলে আমাদেরকে যদি বলে বিপণন কাকে বলে, তাহলে আমরা প্রথমে বলবো, যদি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে তখন আমরা বলবো পণ্যদ্রব্য সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বা বাজারজাতকরণ বলে। আর আধুনিক ব্যবসার ক্ষেত্রে এই বিপণনের কি গুরুত্ব রয়েছে, এখানে কিন্তু বই লেখা আছে, তা আমরা একটু জানি। আমি পণ্যদ্রব্য উৎপাদন করলাম, কিন্তু আমি যদি এটা সঠিকভাবে বাজারজাত করতে না পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু মুনাফা অর্জন করতে পারবো না। তো এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এবং আমাদের ব্যবসাটা যেন আরও বেশি প্রসারিত হয়, এক্ষেত্রে কিন্তু বাজারজাতকরণ ছাড়া কিন্তু আর অন্য কিন্তু দ্বিতীয় কোনো উপায় নেই। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? পণ্য উৎপাদনের উপরে শুধু কোনো ব্যবসা সংগঠনের সাফল্য নির্ভর করে না, যদি না সে পণ্য বা সেবা যথাযথভাবে ভোক্তার কাছে পৌঁছানো যায়। আমি পণ্য উৎপাদন করলাম, আমি পণ্য গুদামজাত করলাম, আমি পণ্য দেখা যায় আরও বেশি পণ্যের বাজারজাত কীভাবে করতে পারলাম না, তাহলে এই ব্যবসা কিন্তু আমাদেরকে কিন্তু বেশি দূর সামনে এগিয়ে নেওয়া কিন্তু আমাদের সম্ভব না। আমাদের লক্ষ্য থাকতে হবে আমি পণ্য উৎপাদন করে এটা যেন যথাযথ ভোক্তার কাছে আমি পৌঁছাতে পারি, এবং ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে কার্যাবলী আছে এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে কিন্তু মুনাফা অর্জন কিন্তু সম্ভব। এখানে দেখো, বিপণনের উন্নয়নের সাথে সাথে শিল্প, বাণিজ্য, সেবার উন্নতি সাধিত হয়, এর ফলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়। এখানে প্রত্যেকে একটা জিনিস মনে রাখো, আমি যদি আমার পণ্যটাকে ভালো করে বাজারজাত করতে পারি, এখানে কিন্তু অনেকগুলো ক্ষেত্র রয়েছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এখানে কর্মসংস্থানের কিন্তু সুযোগ সৃষ্টি করে, বেকার সমস্যার সমাধান হয়। এখন আসলে বিপণনের কাজগুলো কি? বিপণনের কার্যাবলীগুলো আমরা একটু প্রথমে যদি লিখি, কার্যাবলীগুলো আমাদের বিপণনে কিন্তু মানে বাজারজাতকরণে কিন্তু অনেকগুলো কার্যাবলী রয়েছে। যেমন প্রথমে আমাদের ক্রয় করতে হবে, বিক্রয় করতে হবে, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, আর একটা পর্যায়িতকরণ, মৌখিকীকরণ, তথ্য সংগ্রহ, আর একটা ভোক্তা বিশ্লেষণ। আসলে আমরা এই টপিকগুলো একটু লিখি, তারপর আমরা এগুলো নিয়ে একটু বিশদভাবে আলোচনা করব। প্রথমে আমাদের ক্রয়, 2 নম্বর আমাদের বিক্রয়, 3 নম্বর আমাদের পরিবহন, 4 নম্বর আমাদের গুদামজাতকরণ,
গুদামজাতকরণ। 5 নম্বর হচ্ছে আমাদের প্রমিতকরণ। তারপর হচ্ছে আমাদের পর্যায়িতকরণ। তারপর হচ্ছে 7 হচ্ছে আমাদের মৌখিকরণ। 8 হচ্ছে আমাদের তথ্য সংগ্রহ। 9 নম্বরটা হচ্ছে আমাদের ভোক্তা বিশ্লেষণ। এখানে প্রথমে আমাদেরকে কি লেখা আছে সেটা হচ্ছে আমাদের ক্রয়। ক্রয় বিপণন হচ্ছে অন্যতম কাজ। নিজস্ব ব্যবহার বা পুনঃবিক্রয়ের জন্য পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করতে হয়। পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। আমরা কি জানি যে কোনো পণ্যই কিন্তু একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে, এবং একজন যে তার থেকে পণ্যটা কিনে সে দেখা যায় যে এই পণ্যটা আরেকজনের কাছে কিন্তু বিক্রি করে। তাহলে এখানে নিজস্ব ব্যবহার বা পুনঃবিক্রয়ের জন্য পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করতে হয়। তারপরে দেখো বিক্রয়টা হচ্ছে কি, বিপণনের একটি আবশ্যকীয় কাজ হচ্ছে পণ্যের ক্রেতা ও বিক্রেতাকে একত্রিত করা। বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয়। পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ, ক্রেতা অনুসন্ধান, মূল্য নির্ধারণ বিক্রয়ের সাথে জড়িত থাকে। ক্রয় এবং বিক্রয় দুটোটাই কিন্তু বাজারজাতকরণের খুবই গুরুত্বপূর্ণ দুইটা কার্যাবলী। তারপর দেখো পরিবহনও কিন্তু বাজারজাতকরণের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন পরিবহন পণ্য ও সেবার স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি করে। এর মাধ্যমে কি হয় যে পণ্যটা দেখা যায় যে এক স্থান থেকে আমরা আরেক স্থানে নিতে পৌঁছাতে পারি। এভাবে পণ্য উৎপাদনকারী থেকে শেষ পর্যন্ত ব্যবহারকারীর নিকট পৌঁছে। পরিবহনের মাধ্যমে চীনের তৈরি বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী আমরা ব্যবহার করতে পারছি। এখন দেখো বাজারজাতকরণের ক্ষেত্রে যদি তোমার উন্নত পরিবহন ব্যবস্থা না থাকে বা ভালো পরিবহন ব্যবস্থা যদি না থাকে, তাহলে পণ্যটা কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আমরা সহজে পৌঁছতে পারবো না। আর আমরা যদি পৌঁছাতে না পারি তাহলে কিন্তু আমাদের পণ্যটা কিন্তু ব্যাপকভাবে কিন্তু প্রসার লাভ করতে পারে না। তাহলে বিপণনের কাজগুলোর মধ্যে প্রথম কাজটা হচ্ছে আমাদের কি থাকে, পণ্যকে ক্রয় করা। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের পণ্য বিক্রয় করা। তৃতীয় কাজ হচ্ছে আমাদের পরিবহন ব্যবস্থার সৃষ্টি করা। তারপর হচ্ছে গুদামজাতকরণ। পণ্য তো শুধু আমাদের উৎপাদন করলেই হবে না, পণ্য কিন্তু আমাদেরকে গুদামজাত করার ব্যবস্থা কিন্তু আমাদেরকে রাখতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে একটু দেখো। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। সময়গত উপযোগ বলতে এখানে ধরো একটা সিজনের পণ্য দেখা যায় যে আমরা আরেকটা সিজনে এই পণ্যটা ব্যবহার করাটা হচ্ছে কি সময়গত উপযোগ সৃষ্টি করা। বিপণনের সকল পর্যায়ে পণ্য সামগ্রী সংরক্ষণের প্রয়োজন হয়। অনেক পণ্য বছরে একটি নির্দিষ্ট সময় উৎপাদিত হয় কিন্তু ব্যবহার করা হয় সারা বছর। তারপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে প্রমিতকরণ। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্য মূল্য স্থির করা হয়। ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয় কার্যে গতিশীলতা বৃদ্ধি পায়। তারপর একটা হচ্ছে আমাদের 6 নম্বর যে সেটা হচ্ছে পর্যায়িতকরণ। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলা হয়। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। তারপর হচ্ছে আমাদের 7 নম্বরটা সেটা হচ্ছে আমাদের মৌখিকরণ। পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে মৌখিকরণ বলা হয়। আর শিল্পজাত পণ্য যেমন ফ্রিজ, টেলিভিশন, সাবান এবং কৃষিজাত পণ্য যেমন পাস্তুরিত দুধ, মাছ, মাংস ইত্যাদির বিক্রয় ও ক্রেতাদের নিকট গ্রহণযোগ্যতাকে মৌখিকরণের উপর নির্ভর করে। আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পণ্যের মৌখিকরণ যদি তোমার সুন্দর হয়, মৌখিকরণ যদি টেকসই হয়, তাহলে কিন্তু ক্রেতা কিন্তু সহজে কিন্তু সে পণ্যের প্রতি আকৃষ্ট হয়। যদি মৌখিকরণ ব্যবস্থা ভালো না হয়, পণ্যের গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অনেক সময় দেখা যায় পণ্য ভেঙে যেতে পারে। এই ক্ষেত্রে মৌখিকরণের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহটা যেটা দেখো, পণ্য ও বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করাও কিন্তু বিপণনের কাজ। বাজারে কোন পণ্যের চাহিদা ও সরবরাহ কেমন, ক্রেতা ভোক্তাদের পছন্দ রুচি কেমন, সেই সম্পর্কে জানতেও কিন্তু তথ্য সংগ্রহ করতে হয়। এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে
আমরা যখন পণ্য ক্রয় বিক্রয় করবো, পরিবহন করবো, গুদামজাত করবো, প্রকৃতিকরণ করবো, পর্যায়িতকরণ করবো, বড়কীকরণ করবো, সেখানে কিন্তু তথ্য সংগ্রহ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। কারণ বাজারে যারা ক্রেতা তারা কি ধরনের পণ্য চায়, কোন ধরনের পণ্যের চাহিদা বেশি, এগুলো সম্পর্কে যদি আমরা তথ্য সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের বাজারজাতকরণের যে কার্যাবলীটা এটা কিন্তু আরও দ্রুত কিন্তু প্রসারতা লাভ করে। সেক্ষেত্রে তথ্য সংগ্রহ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে ভোক্তা বিশ্লেষণ। বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোক্তা ও ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা। কারণ যথাযথভাবে প্রকাশ না করতে পারলে ব্যবসার ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার ব্যবহৃত হয়। আমরা কি জানি, আমরা যখন বাজারে একটা পণ্য আমরা যখন বাজারে নিয়ে আসি, তখন আমরা কিন্তু এটা মানে আগে যে আমরা তথ্য নিয়ে থাকি যে কোন ধরনের পণ্যটা বাজারে যদি আমরা আনি দেখা যায় এটা বেশি চলবে। এখন এই ক্ষেত্রে যদি আমাদের তথ্য সংগ্রহ কোনো ধরনের ভুলভ্রান্তি থাকে, তাহলে কিন্তু দেখা যায় কি হয়, আমাদের পণ্যটা আমরা বাজারে আনবো ঠিকই, দেখা যায় পণ্যটা কিন্তু প্রসারিত বেশি একটা প্রসার লাভ করবে না। এতে করে যে উৎপাদনকারী সে কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। এই জন্য ভোক্তা কিন্তু বিশ্লেষণ করতে হবে যে ভোক্তারা আসলে কি চাচ্ছে, তার রুচি কোন দিকে, সে কোন ধরনের পণ্য চায়, কি মানের পণ্য সে চায়, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা প্রথমে জানতে পারলে যে বাজারজাতকরণের কাজগুলো কি: ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, বড়কীকরণ, তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ। এখন আসো আমরা বন্টন প্রণালীর ধারণা সম্পর্কে আমরা একটু জানি। বন্টন প্রণালীটা আসলে কি? বন্টন প্রণালীটা হচ্ছে আমি কিভাবে আমার পণ্যটা বিলি করব, সেটি হচ্ছে বন্টন প্রণালী। এখন এটা আমি কিন্তু ইচ্ছা করলে সরাসরি ভোক্তার নিকটে বিক্রয় করতে পারি, অথবা আমি খুচরা ব্যবসায়ের মাধ্যমে কিন্তু আমরা এই পণ্যটা কিন্তু বাজারে বিক্রি করতে পারি, অথবা পাইকার ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রি করতে পারি, প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে কিন্তু আমরা পণ্যটা বিক্রি করতে পারি। যেমন সরাসরি আমরা যদি পণ্য উৎপাদন করি, আমরা কিন্তু এটা অনেকে আছে সরাসরি একদম ক্রেতার কাছে কিন্তু পণ্যটা বিক্রি করি, এটা হচ্ছে সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। আর খুচরা ব্যবসায়ের মাধ্যমে হচ্ছে উৎপাদনকারী থেকে পাইকার কিছু কিনে নেয়, পাইকার থেকে খুচরা ব্যবসায়ী আবার এই পণ্যটা কিনে সেটা আবার ভোক্তার কাছে হস্তান্তর করে, এটা হচ্ছে খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রয়। আরেকটা হচ্ছে আমাদের পাইকার ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রয়। এখানে পাইকারও বিক্রি করতে পারে, আবার খুচরা ব্যবসায়ী কিন্তু বিক্রি করতে পারে। আর হচ্ছে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়। অনেক কিছু উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে, তারা দেখা যায় তাদের বিভিন্ন এজেন্ট থাকে, এজেন্টের মাধ্যমে তারা তাদের পণ্যগুলা বাজারে বাজারজাত করে। আরেকটা হচ্ছে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। আবার কিছু উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধিদের ফরমায়েশ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী সরবরাহ করে, এবং এজেন্ট বা প্রতিনিধিগণ নিজস্ব পরিবহনের মাধ্যমে ঘুরে ঘুরে সেই সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীর নিকট সরবরাহ করে। ভোক্তাগণ এই সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে কিনে থাকে। আর বিভিন্ন রকম কোমল পানীয় ও প্রসাধনী সামগ্রী আমাদের দেশে এই জাতীয় বন্টন প্রণালীতে বিক্রয় করা হয়। আমরা কি জানি যে বিভিন্ন ধরনের কোমল পানীয় যেগুলো আমরা খেয়ে থাকি, এবং বিভিন্ন প্রসাধনের সামগ্রী যেগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো দেখা যায় যে এই যে প্রতিনিধি আর খুচরা বিক্রেতার মাধ্যমে কিন্তু বিক্রয় করা হয়। এখন আমরা আসো যে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমি যে কোনো পণ্য যদি আমরা বাজারজাত করি, এখন এই পণ্যটা বাজারজাত করতে হলে এটা কিন্তু প্রথমে কিন্তু মানুষ জানতে হবে যে এমন একটা পণ্য বাজারে উৎপাদন হচ্ছে, এই পণ্য গুণগত মান এমন, পণ্যটার চাহিদা এমন, তারপর পণ্যটার অন্যান্য যে আকার, আয়তন, ওজন সবগুলো এরকম, এটা যদি আমি না জানা থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু এই পণ্যটা কিন্তু কিনতে পারি না। তো এই পণ্যটা কেনার জন্য আমাদেরকে কি করতে হবে, এই পণ্যটা কিন্তু বেশি বেশি কিন্তু প্রচার করতে হবে। প্রচারের মাধ্যমে কিন্তু প্রসারতা লাভ করে। সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞাপন আছে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে চলতে গেলে অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের লিফলেট কিন্তু আমাদের কাছে দেয়, এখানে লেখা থাকে যে অমুক দোকানে এই জিনিসটা পাওয়া যাচ্ছে বা এই ধরনের পণ্য বাজারে আসছে। এই যে বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ, এটাও কিন্তু এক ধরনের প্রচার, এটাও কিন্তু একটা বিজ্ঞাপনের মধ্যে কিন্তু পড়ে। এখন এই বিজ্ঞাপনের যে মাধ্যমগুলো আছে, আসলে আমরা আজকে সেগুলো একটু জানি। বিজ্ঞাপনের মাধ্যমগুলো আমরা একটু জানি, বিজ্ঞাপনে কি কি মাধ্যম আমাদের রয়েছে। বিজ্ঞাপনের মাধ্যম,
বিজ্ঞাপনের মাধ্যমগুলো কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি কেউ না কেউ জানি। প্রথমে হচ্ছে কি সংবাদপত্র, সংবাদপত্র, তারপর হচ্ছে সাময়িকী, প্রচারপত্র, বিজ্ঞাপনী ফলক, তারপর হচ্ছে প্রাচীরপত্র, টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র, পণ্যসজ্জা, মেলা বা প্রদর্শনী, আরেকটা হচ্ছে স্যাম্পল বা নমুনা, নিয়ন আলো, আরেকটা হচ্ছে পরিবহন বিজ্ঞাপন এবং অন্যান্য। আমরা তো সংবাদপত্র জানি, সংবাদপত্রের মধ্যে যে বিভিন্ন প্রকার দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্রে বিভিন্ন পৃষ্ঠা ও নির্ধারিত পৃষ্ঠার মধ্যে কিন্তু বিজ্ঞাপন দেওয়া থাকে। তাহলে বিজ্ঞাপনের মাধ্যমগুলো আমরা একটু জানি। এটা 1 নম্বরটা হচ্ছে আমাদের সংবাদপত্র, 2 নম্বর হচ্ছে আমাদের সাময়িকী, 3 নম্বরটা হচ্ছে আমাদের বিজ্ঞাপনী ফলক, বিজ্ঞাপনী ফলক, 4 নম্বর হচ্ছে আমাদের প্রাচীরপত্র, প্রাচীরপত্র, তারপর হচ্ছে আমাদের 5 নম্বর হচ্ছে আমাদের টেলিভিশন, টেলিভিশন, 6 নম্বর হচ্ছে আমাদের রেডিও, রেডিও, 7 নম্বর হচ্ছে আমাদের চলচ্চিত্র, 8 নম্বর হচ্ছে আমাদের পণ্যসজ্জা, 9 নম্বর হচ্ছে আমাদের মেলা বা প্রদর্শনী, মেলা বা প্রদর্শনী, 10 নম্বরটা হচ্ছে আমাদের নমুনা। এই কয়টা লিখলেই হবে। আমরা কিন্তু সংবাদপত্র সম্পর্কে আমরা জানি, প্রচারপত্র যেমন পণ্য সামগ্রিক গুণাগুণ, বৈশিষ্ট্য, মূল্য ও প্রাপ্তিস্থান উল্লেখপূর্ব মুদ্রিত প্রচারপত্র। বিজ্ঞাপনী ফলক গুরুত্বপূর্ণ স্থান ও রাস্তার পাশে কার্ড বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনী ফলক। তারপরে প্রাচীরপত্র আছে টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র, পণ্যসজ্জা, মেলা বা প্রদর্শনী, নমুনা। এই সবগুলোর মাধ্যমে কিন্তু বিজ্ঞাপন দেওয়া কিন্তু সম্ভব। বিজ্ঞাপন দিলে কি হয়, আমাদের পণ্যটা কি হয়, বেশি করে প্রচার লাভ করে, পণ্যের কিন্তু বিক্রয় বেশি হয়, পণ্যের চাহিদা সৃষ্টি হয়, পণ্যের গুণগত এবং পণ্যের মান সম্পর্কে কিন্তু মানুষ কিন্তু জানে। তাই বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে বিজ্ঞাপন করতে হবে। এখানে বিজ্ঞাপনের কিছু গুরুত্ব আমাদের এখানে দেওয়া আছে, আপাতত একটা গুরুত্ব তোমাদের সাথে একটু শেয়ার করি। যেমন বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান ও মূল্য ব্যবহারবিধি ক্রেতা বা জনসাধারণের কাছে তুলে ধরা হয়, ফলে চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদন বিক্রয়ের পরিমাণ বাড়ে এবং মুনাফা বৃদ্ধি পায়। এটা আমরা আগেও বলেছি, আমার যদি বিক্রি বেশি হয়, এটা যদি চাহিদা বেশি থাকে আর পণ্যের গুণগত মান যদি ভালো থাকে, অবশ্যই কিন্তু আমাদের পণ্যটা যেমন প্রসারতা লাভ করবে, আমরা কিন্তু অবশ্যই মুনাফা বৃদ্ধি পাবে। আর মুনাফা যখন আমাদের বৃদ্ধি পায় তখন কিন্তু আমরা আরো বেশি বেশি করে এটা উৎপাদন করব। তারপরে দেখো বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসায় সুনাম বৃদ্ধি পায়। এখন যেসব কোম্পানি বা প্রতিষ্ঠানগুলা পণ্য বাজারে বেশি চলে, তাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুনামও কিন্তু বৃদ্ধি পায়। মানুষ দেখা যায় যে ওইসব কোম্পানির পণ্যগুলাই কিন্তু বারবার কিনে, কারণ তারা এক ধরনের ক্রেতার মধ্যে কিন্তু এক ধরনের আস্থা তৈরি করে, বিশ্বস্ততা তৈরি করে, যার কারণে দেখা যায় যে মানুষ ওই পণ্যটা কিন্তু বারবার কিনে। বিজ্ঞাপন পণ্যের প্রচারে গতিশীলতা আনে, পণ্যের চাহিদা, বিক্রয়, উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের জাতীয় আয় বাড়ে। আমার যদি পণ্যের চাহিদা থাকে, আমাদের যদি পণ্যের মান ভালো থাকে, এতে করে কি হয়, দেখা যায় যে ওই পণ্যটা কিন্তু আমাদের গতিশীলতা কিন্তু বৃদ্ধি পায়, এবং গতিশীলতা বৃদ্ধি করে এটা কিন্তু আমাদের জাতীয় আয় বাড়াতে কিন্তু আমাদেরকে সহায়তা করে। বিজ্ঞাপনের মাধ্যমে জনসাধারণ নতুন নতুন পণ্য সেবা সামগ্রী সম্পর্কে জানতে পারে, এতে তাদের ভোগ প্রবণতা বৃদ্ধি পায়, মানসম্মত পণ্য ভোগ করার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত হয়। এখন আমরা যদি মানসম্মত পণ্য আমরা যদি আমাদের হাতের কাছে পাই, তাহলে আমাদের কি হবে, দেখা যায় আমাদের জীবনযাত্রার মান কিন্তু বৃদ্ধি পাবে। আমরা কিন্তু দুইটা পণ্যের মাধ্যমে কিন্তু সহজে কিন্তু আমরা তুলনা করতে পারবো। তারপরে একটা জিনিস লেখা আছে এখানে যে বিজ্ঞাপন জনসাধারণের জাতীয়তা বোধ জাগ্রত করে, দেশীয় পণ্য ব্যবহার ও ক্রয়ে ভূমিকা রাখে। আমরা যদি দেশেই যদি আমরা মানসম্মত পণ্য উৎপাদন করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু দেখা যায় যে বাইরের দেশের যে পণ্যগুলা, সেগুলোর ব্যবহারে কিন্তু আমাদের আগ্রহ কিন্তু ধীরে ধীরে কমে যায়। আমরা কিন্তু আমাদের দেশীয় পণ্যের উপরে কিন্তু নির্ভরশীল হবে। এতে করে কি হবে, যেমন আমাদের দেশপ্রেমে আমরা উদ্বুদ্ধ হবো, এমনি কিন্তু আমাদের আয়ও কিন্তু জাতীয় আয়ও কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। তারপরে আমাদের আছে এখানে বিক্রয়িতা। বিক্রয়িতাটা কি? বিক্রয়িতাটা হচ্ছে একজন বিক্রয়কর্মী যে ধরনের কলা কৌশল ব্যবহার করে তার পণ্যটাকে বিক্রি করে, সেটাকে কিন্তু বলা হয় বিক্রয়িতা।
এক্ষেত্রে কিন্তু একজন বিক্রয় কর্মীর ভূমিকা কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে বিক্রয় কর্মীকে কেমন হতে হবে, তার কিছু শারীরিক গুণাবলী থাকে, মানসিক গুণাবলী থাকে, নৈতিক গুণাবলী থাকে এবং অন্যান্য গুণাবলী কিন্তু থাকে। এগুলোর উপর নির্ভর করে কিন্তু বিক্রয়কতার প্রসারতা কিন্তু আমাদের লাভ করে। যেমন শারীরিক গুণাবলীর মধ্যে কি থাকতে হবে, যে একজন বিক্রয় কর্মী অবশ্যই তাকে সুদর্শন চেহারা হতে হবে, সুস্বাস্থ্য থাকতে হবে, সুন্দর হাসি থাকতে হবে, আগ্রহ আন্তরিকতা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা থাকতে হবে, ধৈর্যশীল থাকতে হবে। আমরা জানি যখনই আমরা দোকানে কোনো পণ্যদ্রব্য কিনতে যাই, যে আমাদের কাছে পণ্যটা বিক্রি করবে, এই বিক্রয় কর্মী যদি একটু আন্তরিক থাকে, তো সে যদি সুদর্শন থাকে, সে যদি আমাকে সহযোগিতার মনোভাব থাকে, তার যদি আত্মবিশ্বাস থাকে এবং ধৈর্য থাকে, তাহলে অবশ্যই দেখা যায় সে তার পণ্যটা কিন্তু বিক্রি করতে পারে। তার কিন্তু নৈতিক গুণাবলী কিন্তু আমরা লক্ষ্য করি, যেমন সততা, বিশ্বস্ততা, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা, জেন্ডার সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এখানে একটা জিনিস আমরা তোমাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে জেন্ডার সচেতনতা। এখন দোকানে কিন্তু পুরুষ যেতে পারে, মহিলাও যেতে পারে। এখন যদি বিক্রয় কর্মী যদি পুরুষের সাথে একরকম আচরণ, মহিলার সাথে আরেক রকম ব্যবহার করে, তো সেক্ষেত্রে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়। একজন যে দক্ষ বিক্রয় কর্মী, সে কিন্তু এই জিনিসটা কোনো সময় ভেদাভেদ করবে না। সে দেখা যাচ্ছে তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাথে এই জেন্ডার সচেতনতার যে একটা বিরোধ, এটা কিন্তু সে মিটায় কিন্তু তার পণ্যটাকে সে বাজারজাত করতে পারে। তারপরে এখানে অন্যান্য গুণাবলীর মধ্যে আছে শিক্ষা, অভিজ্ঞতা, বিপণন সম্পর্কে জ্ঞান, আর হচ্ছে হিসাবে পারদর্শিতা। এগুলো কিন্তু অবশ্যই একজন বিক্রয় কর্মী থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাজারজাতকরণটা নিয়ে একটু আলোচনা করলাম। সেখানে আমরা কি জানলাম? সেখানে আমরা বাজারজাতকরণের কার্যপদ্ধতি জানলাম, বিজ্ঞাপনের মাধ্যমগুলো জানলাম, একজন বিক্রয় কর্মী কি কি গুণাবলী আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম। আপা, আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। পরের ক্লাসে আমি আবার আসবো, এসে তোমাদের সাথে এই ক্লাসটা নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। যেহেতু কোভিড-19-এর কারণে দেখা যায় দেশের অবস্থা কিন্তু এখন আগের থেকে অনেকটাই খারাপ। এই সময় তোমরা মাস্ক ছাড়া ঘর থেকে কোনো মতেই বের হবে না, সাবান পাড়া দিয়ে হাত ধরবে, সুষম খাবার খাবে। তো সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমাদের যে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে, তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই দেখবে। তো সবাই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।